আজকে আমরা বলতেছি কোলরিজেস পোয়েটিক থিওরি, কবিতা সম্পর্কে কিংবা কাব্য গ্রন্থ সম্পর্কে, অথবা তোমার কবি সম্পর্কে তিনি কি কি কথা বলেছেন। হ্যাঁ, যেটাকে আমরা বলি ডিসকাস কোলরিজ ভিউ অফ পোয়েট্রি, পোয়েম অ্যান্ড পোয়েট, অথবা সাথে প্রোজ সম্পর্কেও মানে গদ্য সম্পর্কে কি বলেছেন সেটা আমরা একটু দেখব। এক কথায় কোলরিজের পোয়েটিক থিওরি, এটাকে হিসেবে কোলরিজের পোয়েটিক থিওরি কাব্যিক সূত্র বা কাব্যিক মতবাদ হিসেবে ধরা হয়, সেটা আলোচনা করব। চলো আমরা ইন্ট্রোডাকশনে চলে যাই। স্যামুয়েল টেইলর কোলরিজ ইজ এ পোয়েট। স্যামুয়েল টেইলর কোলরিজ হলেন একজন কবি, একজন ফিলোসোফার, দার্শনিক এবং একজন জেনুইন ক্রিটিক, একজন সত্যিকারের একজন বুদ্ধিজীবী। ক্রিটিক বলতে আমরা যদি বলি তিনি শুধু সমালোচনা করছেন তা না, তিনি আলোচনা করেছেন, ভালো দিক খারাপ দিক দুটি আলোচনা করেছেন। এজন্যই হু হ্যাজ লেফট অ্যান ইনক্রেডিবল মার্ক, ইনক্রেডিবল হতে পারে এটা, যিনি অবিশ্বাস্য অবদান রেখেছিলেন অন হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি অ্যান্ড ক্রিটিসিজম। তিনি ইংরেজি কবিতা এবং ইংরেজি যেটাকে আমরা বলি সমালোচনা গ্রন্থ, হ্যাঁ, এইটাতে তিনি অসাধারণ অবদান রেখেছিলেন। আর যে বইটাতে তিনি এই কথাগুলো লিখেছিলেন সেটা হচ্ছে হিজ বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। এই বইটা ইজ বেসড অন 3 পি, 3টি পি এর উপর ভিত্তি করে তিনি লিখেছেন। 3টা পি কি? একটি পি হচ্ছে তিনি কবিতা সম্পর্কে কথা বলেছেন, পোয়েম। আরেকটি পি কি? তিনি কাব্য, পোয়েট্রি মানে হচ্ছে কবিতার সংকলনকে বলা হয় পোয়েট্রি, কাব্য গ্রন্থ সম্পর্কে বলেছেন। এবং তৃতীয় বলেছেন একজন কবি সম্পর্কে, তিনি কবির ফাংশন কি হওয়া উচিত সেটা বলেছেন। এই হচ্ছে আমাদের 3 পি। চলো আমরা 3টা পি এক এক করে পড়ি। প্রথম পি হচ্ছে পোয়েম, মানে হচ্ছে কবিতা। প্রথমত কোলরিজ গুরুত্ব আরোপ করেন অন দ্য ইউনিটি অফ এ পোয়েম, একটি কবিতার যে একাত্ম স্বর মানে একাত্মবাদ, বা একটি কবিতার মধ্যে যে সবকিছুর উপস্থিতি, ইউনিটি অফ এ পোয়েম, সেটা সম্পর্কে তিনি বলেছেন হোয়াইল ডিফাইনিং পোয়েম। যখন কবিতা সম্পর্কে সংজ্ঞা দিতে যান তখন তিনি সেটা বলেন। তাহলে কোলরিজ এই ক্ষেত্রে বলার সময় হি ইউজেস দ্য রেফারেন্সেস অফ ফিলোসফি, তিনি দর্শন শাস্ত্রের রেফারেন্স নিয়ে আসেন। তিনি বলেন ফিলোসফি যেটা হচ্ছে হুইচ ইজ দ্য মাদার অফ অল ব্রাঞ্চেস অফ নলেজ, ফিলোসফি হচ্ছে পৃথিবীর সকল বিজ্ঞানের মা। সকল বিজ্ঞানের সাবজেক্ট বলো, আর্টস বলো, কমার্স বলো, ফিজিক্স বলো, ম্যাথ বলো, কেমিস্ট্রি বলো, কিংবা ইংরেজি বলো, রাষ্ট্রবিজ্ঞান বলো, সবকিছু কিন্তু ফিলোসফি থেকেই আসছে। এটা হচ্ছে মাদার সাবজেক্ট। তো ফিলোসফির বেস করে তিনি কবিতা সংজ্ঞা দিয়েছেন। ওকে, চলে আসো উপরের কথায়। হি আর্গুজ দ্যাট ফিলোসফি কনফার্স ট্রুথ অন এনি টপিক বাই ডিন্থ অফ ইন্টেলেকচুয়াল ইউনিটি। তিনি বলেন ফিলোসফি কনফার্স ট্রুথ, ফিলোসফি সত্যকে প্রকাশ করে অন এনি টপিক, যে কোনো বিষয়ের উপর সত্যকে প্রকাশ করে বাই ডিন্ট অফ ইন্টেলেকচুয়াল ইউনিটি, মানে হচ্ছে তোমার এই ইন্টেলেকচুয়াল মানে হচ্ছে বুদ্ধিভিত্তিক যুক্তি নির্ভরতার উপর ভিত্তি করেই ফিলোসফি কথা বলে, মানে ফিলোসফি কথা বলে প্রমাণ দিয়ে। ঠিক একইভাবে, ঠিক লাইকওয়াইজ ফিলোসফি দর্শন শাস্ত্রের মতো এ পোয়েম, একটি কবিতারও মাস্ট হ্যাভ ইউনিটি, একটি কবিতার মধ্যেও সমন্বয় থাকতে হবে, ছাড়া মানে খাপছাড়া কথা বললে হবে না, সবকিছুর রিজন থাকতে হবে। সে একজন কবি আন্দাজে কথা কিছু লিখবে, সেটাই কবিতা হবে না, সেটার মধ্যে ইউনিটি থাকতে হবে। যেমন করে বিজ্ঞানের সাবজেক্টগুলো, বিজ্ঞানের বিষয়গুলোতে আমরা ইউনিটি দেখতে পাই। এই হলো আমাদের এছাড়া আরো তিনি একটা সংজ্ঞা দিয়ে তিনি কোটেশন দিয়েছেন, সেই কোটেশন গুলো তুমি নীল কালি দিয়ে লিখবে। কোটেশন আছে কোলরিজ নিশ্চিত বলেন যে এ পোয়েম কন্টেইনস সেম এলিমেন্টস অ্যাজ এ প্রোজ কম্পোজিশন, একটি গল্প লিখতে গেলে যেমন ম্যাটেরিয়ালস গুলো দরকার হয়, ঠিক তেমনি তোমার একটি কবিতার মধ্যেও সেম এলিমেন্টস গুলো থাকতে হবে। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন এ পোয়েম অ্যান্ড প্রোজ কম্পোজিশন ইন কেস অফ ইউজিং মিডিয়াম অ্যাজ বোথ ইউজেস ওয়ার্ডস। বলতেছে কবিতা এবং হচ্ছে গল্প দুইটা লেখার ক্ষেত্রে সেম জিনিসগুলোই তুমি ব্যবহার করবে। যেমন গল্প লিখতে গেলে, তোমার গদ্য লিখতে গেলে যেমন তোমার শব্দ প্রয়োজন হয়, ঠিক তেমনি কবিতা লিখতে গেলেও তো তোমার শব্দ প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে তিনি আরো বলেন এ পোয়েম মাস্ট প্রডিউস, একটি কবিতা অবশ্যই উৎপাদন করবে কমিউনিকেশন অফ ইমিডিয়েট প্লেজার। ও মা, এটা কি বলতেছে? এ পোয়েম মাস্ট প্রডিউস কমিউনিকেশন অফ ইমিডিয়েট প্লেজার। মনে করো আমি এখন, আমার সামনে মজু আছে, বুঝছো? মজু দেখতে ভালো লাগতেছে, খাইতে ভালো লাগতেছে, টেস্ট পাইতেছি, ফিলিংস পাইছি, খুব ভালো লাগছে, একটা কবিতা লিখে ফেলছি, তোমাদেরকে শোনাইছি। এটাই হচ্ছে কবিতা। এ পোয়েম মাস্ট প্রডিউস কমিউনিকেশন অফ ইমিডিয়েট প্লেজার, তৎক্ষণাৎ যে আনন্দ পাবা সেটাই তুমি কমিউনিকেশন মানে বলবা বা লিখবা, সেটাই হচ্ছে কবিতা। এটা বলেছেন স্যামুয়েল টেলর কোলরিজ। তোমরা জানো তিনিও কিন্তু এরকম মজু খাইতেন, তবে সেটা খাইলে একটু মাথা ধরে আর কি, সেই মজুটা খাইতেন উনি।
তো যদিও সায়েন্স এন্ড হিস্ট্রি হ্যাভ কমিউনিকেশন অফ ট্রুথ, যদি যেহেতু যদিও বলতে যদিও বিজ্ঞান এবং ইতিহাস সবসময় সত্যের কথা বলে, খেয়াল করবে ইতিহাস কখনো মিথ্যাকে সাপোর্ট করে না, সায়েন্সও কখনো মিথ্যাকে সাপোর্ট করে না, ঠিক তেমনি যদিও তারা এটা করে কিন্তু দে আর ইন শর্টেজ অফ ক্রিয়েটিং ইমিডিয়েট রিক্রিয়েশন। কিন্তু সায়েন্স এবং হচ্ছে হিস্ট্রি তোমাকে ইমিডিয়েট মজা দিবে না। হ্যাঁ, তোমার ভালো লাগতেছে না এমন কোনো মজার তথ্য তোমাকে দিবে না, কিন্তু কবিতা সেটা দিবে। ফাইনালি অবশেষে কোলরিজ হ্যাজ গেসড বা কোলরিজ হ্যাজ ডিডিউসড, কোলরিজ মানে হচ্ছে সর্বশেষ যে সূত্রটা দিয়েছেন ডেফিনেশন অফ পোয়েম, মানে কোলরিজ হ্যাজ ডিডিউসড এ ডেফিনেশন অফ পোয়েম, মানে কোলরিজ সবকিছু সার কথা একটি কবিতার সংজ্ঞার মধ্যে দিয়ে বলেছেন। তিনি বলেছেন এ পোয়েম, এটা লাইনটা দেখো, এ পোয়েম ইজ দ্যাট স্পিসিস অফ কম্পোজিশন, পোয়েম হলো ওই ওই লেখা ওই সংকলন হুইচ ইজ অপোজড টু দ্য ওয়ার্কস অফ সায়েন্স, যেটা বিজ্ঞানের পুরোপুরি বিপরীত। কিভাবে? বাই প্রপোজিং ফর ইটস ইমিডিয়েট অবজেক্টস প্লেজার নট ট্রুথ। বলতেছে বিজ্ঞান ইমিডিয়েট প্লেজারটা দেয় না, কিন্তু তোমাকে কবিতা ইমিডিয়েট প্লেজার দিবে। কারণ বিজ্ঞান ইমিডিয়েট প্লেজার কেন দেয় না? গাছ থেকে আপেল পড়লেই যদি খুশির ঠেলায় যদি তোমার ওই নিউটন যদি খেয়ে ফেলতো ইমিডিয়েট প্লেজার মনে করে, ওটা তো জীবনে আমরা গুরুত্ব দিতাম না, কিন্তু সে এটা গবেষণা করছে, তারপর থিওরি করছে, বের করছে, উনি থিওরি সত্য যেটা বের করছে সেটাই। সুতরাং কবিতা এই ক্ষেত্রে একটু স্বাধীন। দ্বিতীয় সেকেন্ড 5 minutes। সেকেন্ড হচ্ছে অ্যাকর্ডিং টু কোলরিজ, কোলরিজের মতে পোয়েট্রি ইজ দ্য প্রোডাক্ট অফ ইমাজিনেশন ওয়ার্কিং অন এনি অবজেক্টস অফ দ্য লাইফ এন্ড নেচার। কবিতা আসলে কিছুই না, কবিতা হচ্ছে তোমার মনের এবং তোমার জীবনের, তোমার প্রকৃতির ভাবনার যে সংকল্প চিন্তা করো, যে ভাবো মনে মনে বসে আকাশে উঠতেছো গাছের আগার উপর দিয়ে, সেটাই হচ্ছে আসলে কবিতা। দ্য রিয়েল সোল অফ পোয়েট্রি, সত্যিকারের মানে সত্যিকারের যে কবিতার যে নির্যাস সেটা থাকে ইন ইটস পাওয়ার অফ এক্সপ্রেসিং এন্ড অ্যারাউজিং ইমোশনস। আমি একজন কবি, কিন্তু আমি তোমার মধ্যে আমি আমি বলতে পারতেছি না, আমার ইমোশনটা আমি বলতে পারতেছি না, তাহলে আমি কবি না। আর আমি বলতে পারলেও তোমার মধ্যে জাগাইতে পারতেছি না, তোমার মধ্যে ইমোশন তৈরি করতে পারতেছি না, তাহলে আমিও কবি না। তো বলতে সত্যিকারের কবিতা সেটাই যে কবিতা, যে কবিতার মধ্য দিয়ে কথা বলা যায় এবং যে কবিতা অন্যের মধ্য দিয়ে ইমোশন অ্যারাউজ করে। ওকে, এরপরে আসো, ইট ইজ অলসো নেসেসারি টু অ্যাড রাইম অ্যান্ড রিদম ইন পোয়েট্রি। তিনি বলেছিলেন যে কবিতা এবং গদ্যের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কিন্তু তিনি কিন্তু এখানে আবার বলতেছেন যে কবিতার মধ্যে অবশ্যই রাইম থাকতে হবে এবং হচ্ছে রিদম থাকতে হবে, মানে ছন্দ থাকতে হবে। তার মানে উনি যেটা গদ্যের মধ্যে নট নেসেসারি। এবার আসো, অ্যাকর্ডিং টু কোলরিজ, কোলরিজের মতে দ্য ওয়ার্কস অফ প্লেটো, বিশপ টেইলর would be considered as the best work of poetry if there is no limitation of rhyme and meter. হ্যাঁ, কি বলছে বলতে পারো তোমরা, এটা কি বলছে? বলতেছে ওই তোমরা কি শুনতে পাচ্ছ না? আমি বলতেছি এটা কি বলতেছে। According to Coleridge, the works of Plato, Bishop would be considered as the best works of poetry if there is no limitation of rhyme and meter. মানে কি বলছে বলো? মানে সেখানে ছন্দ তারা এবং যদি কোনো সীমা ছন্দের নেই, কিন্তু তবুও তাদের কবিতাগুলোকে বেস্ট বিবেচনা করা হয়। মানে স্যার বলতেছে হ্যাঁ, বলতেছে তোমরা কি জানো প্লেটো, কোলরিজ, কোলরিজ একটু আগে বলছে না, একটু আগে বলছে না যে সেখানে ছন্দ থাকা ভালো, কিন্তু আবার কোলরিজ কিন্তু প্লেটোকে সাপোর্ট করছে। প্লেটো কি বলছে জানো? প্লেটো বলছে তোমার হচ্ছে যে ওই মিটার বা ছন্দ লাগে না, এই জন্য প্লেটোর ওয়ার্ক গুলোর মধ্যে তোমার হচ্ছে প্লেটো যে লেখাগুলো লিখছে সেই লেখাগুলোর মধ্যে কোনো ছন্দ ছিল না, মিটার ছিল না। হ্যাঁ, হ্যাঁ, তো এই কারণে তোমার হচ্ছে বলতে যদি মিটার এবং কবিতার মধ্যে যদি বলা হয়তো যে কবিতার মধ্যে রাইম মানে ছন্দ বা মিটার থাকার দরকার নাই, তাহলে পৃথিবীর সবচেয়ে সেরা কবিতা হতো প্লেটোর কবিতা, প্লেটোর লেখা। এটাই বলছে। যেমন সেই জন্য স্যামুয়েল টেলর কোলরিজ তিনি প্লেটোকে সাপোর্ট করছেন এই কথা বলে যে পোয়েট্রি ইজ দ্য হাইয়েস্ট কাইন্ড অফ লিটার। তিনি তিনি বললেন যে পোয়েট্রি হলো সর্বোচ্চ দর, পোয়েট্রি ইজ দ্য হাইয়েস্ট কাইন্ড অফ লিটারেচার দ্যাট মে এক্সিস্ট উইদাউট মিটার অ্যান্ড কন্ট্রা ডিসগাস্টিং অবজেক্টস। মানে প্লেটো আসলে নিজে তিনি ফলো করতেন না রাইম স্কিম, এই জন্য তিনি এটাও বলছেন পোয়েট্রি হচ্ছে সাহিত্যের সবচেয়ে বড় প্রকার, যেটা আসলে কোন রকমের ছন্দ থাকে না, এটাই উনি বলছেন। মানে ছন্দ সারা কবিতাকে তিনি সাপোর্ট করেছেন প্লেটো। আর যেহেতু প্লেটো বলছেন, প্লেটো হচ্ছেন সব মানে বিশেষ একজন ফিলোসোফার, মানে সর্বজ্ঞানী,
তাকে তো আর অপোজ করতে পারে না কোল্ড্রিজ। এই জন্য কোল্ড্রিজ বলেছেন আই উইশ, শোনো তোমাদের এই যে এখানে অনেকগুলো কোটেশন আমি দিয়েছি, তোমরা এই কোটেশন গুলো পারবা না আমি জানি। এই কোটেশন পুরো মুখস্থ করার দরকার নাই, যতটুকু এক লাইন পেলে এক লাইন লিখে কোটেশন ক্লোজ করে দিবা। আমি আবার বলি কোটেশন পুরোটা এখন মুখস্থ করতে গেলে তোমাদের মেইনটাই ভুলে যাবা। যেমন প্লেটো বলে কোল্ড্রিজ কি বলছে, আই উইশ আওয়ার ক্লেভার ইয়াং পোয়েটস, ক্লেভার মানানটা হয়তো সম্ভবত ভুল গেছে, আই উইশ আওয়ার ক্লেভার ইয়াং পোয়েটস উড রিমেম্বার মাই হোমলি ডেফিনেশন অফ প্রোজ এন্ড পোয়েম, দ্যাট সেটা হলো প্রোজ হলো ওয়ার্ডস ইন দ্য বেস্ট অর্ডার, আর পোয়েম হলো দ্য বেস্ট ওয়ার্ডস ইন বেস্ট অর্ডার। এটা শোনো মনি, আমি তোমাদেরকে একটা কথা বলি, উপরে যে দুই লাইন, এই যে উপরে যে দুই লাইন, এই দুই লাইন দেওয়ার দরকার নাই। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। হ্যাঁ, কোল্ড্রিজের শুধু নিচের কথাটা বললাম, খুব সুন্দর একটা কথা বলছে উনি, বলছেন প্রোজ হলো ওয়ার্ডস থাকবে তবে বেস্ট, তুমি ভাষার শব্দগুলো ইংরেজি বা বাংলা ভাষার শব্দগুলো সুন্দরভাবে লিখবে এবং সুন্দরভাবে সাজাবে। আর কবিতা মানে কি, শুধু সুন্দরভাবে সাজালেই হবে না, ওয়ার্ড গুলো বেস্ট ওয়ার্ড হইতে হবে। কথা কি বুঝছো? ওয়ার্ড গুলো বাছাই করা ওয়ার্ড হতে হবে। আমার কথা কি বুঝেছো? জি স্যার। হ্যাঁ, মনে করো প্রোজ মানে হচ্ছে ক্রিকেট খেলা, তুমি ক্রিকেট খেলতে গেছো, ক্রিকেট খেলা দেখতে গেছো, তুমি হচ্ছে দর্শক, দর্শক, সাধারণ দর্শক, ক্রিকেট খেলা পারো তো পারো না, কেউ বল করতে পারো কেউ ব্যাট করতে পারো না, তো তোমাদেরকে সুন্দর করে সাজাইছে, হ্যাঁ, স্টেডিয়ামের বসার জন্য একবার সাজানো। আর পোয়েম কি, পোয়েম হচ্ছে বেস্ট ওয়ার্ডস ইন বেস্ট অর্ডার। পোয়েম হচ্ছে তোমাদের মধ্যে থেকে সবচেয়ে সেরা সেরা যারা খেলোয়াড়, সেরা সেরা যারা ভালো বল করতে পারে, যারা ভালো ব্যাট করতে পারে, তাদেরকে জাতীয় দলে ঢুকাইয়া 11 জনের অর্ডারের মধ্যে ঢুকাইছে, তোমরা হচ্ছে পোয়েম। তাহলে প্রোজ হচ্ছে নর্মাল ওয়ার্ডস তবে বেস্ট অর্ডারে থাকবে, আর পোয়েম হচ্ছে বেস্ট ওয়ার্ডস এবং বেস্ট অর্ডারে থাকবে। এটা অবশ্যই তোমরা লিখবে এই অংশটুকু। এবার থার্ড, তৃতীয়ত লাস্ট, দ্য মোস্ট প্রেজ অর দি অ্যাসপেক্টস অফ কোল্ড্রিজ পোয়েটিক থিওরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কোল্ড্রিজের থিওরি, যে সেটা হচ্ছে হিজ আউটস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং রিগার্ডিং দ্য কোয়ালিফিকেশন অফ পোয়েট। একজন কবির আসলে কি ধরনের যোগ্যতা থাকা উচিত এটা কোল্ড্রিজ বলেছেন, সেটাই হচ্ছে মূল বিষয়। একটু পড়তে দেখো, তিনি বলছেন এই যে দেখো, এ পারফেক্ট পোয়েট ইজ হি, একজন সত্যিকারের কবি হচ্ছেন তিনি, হু ক্যান ব্রিং দ্য হোল সোল অফ ম্যান, যিনি একটা মানুষের হৃদয়টাকে বের করে আনতে পারে ইনটু অ্যাক্টিভিটি, কাজের মধ্যে, উইথ সাবঅর্ডিনেশন অফ ইটস ফ্যাকাল্টিজ টু ইচ আদার অ্যাকর্ডিং টু দেয়ার রিলেটিভ ওর্থ এন্ড ডিগনিটি। এত কিছু দরকার নাই ভাই, শুধু এতটুকু লিখবি, এ পারফেক্ট পোয়েট ইজ হি হু ক্যান ব্রিং দ্য হোল সোল অফ ম্যান ইনটু অ্যাক্টিভিটি, মানে হচ্ছে যে লেখক তার মনের ভিতরের আত্মাটাকে বাইরে প্রকাশ করতে পারেন। হ্যাঁ, যেমন আমরা পারি না, যেমন হুমায়ুন আহমেদ মনে করো, সেও এক ধরনের কবি, কি হিসেবে কবি, তিনি তার সত্যিকার আবেগ অনুভূতি গুলো কিন্তু পুরো মানুষের কাছে একেবারে ভিজুয়াল ইয়ার মতো, মাধ্যম মিডিয়ার মতো বের করে দেখাইতে পারেন লিখার মধ্যে। একটু পানি দিও, এটুকুই এটুকুই দিবে, বাকিটুকু দরকার নাই। হ্যাঁ, এরপরে আসো, বাই সাস ওপিনিয়ন, এই মতামতে হি মিনস টু সে, কোল্ড্রিজ বুঝাতে চেয়েছেন দ্যাট যে পোয়েট ইজ এ মোটিভেশনাল স্পিকার, কবি হবেন একজন তোমার আত্ম মোটিভেট যিনি করতে পারেন সেরকম একজন স্পিকার, থ্রু হিজ প্রেজেন্টেশন, তার কবিতার মধ্য দিয়ে, টু এঙ্গেজ দ্য রিডার্স, লেখকদেরকে অংশগ্রহণ করাতে, ইন দ্য সাবজেক্ট হ্যাভিং ফুল ফোকাস অর হাই কনসেন্ট্রেশন। আমি একজন কবি, আমি এমন একটা লেখা লিখতেছি, আমার কবিতা আমার দর্শকদেরকে যদি বলি ভাই একটু পর 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 তো মা পায়ে ধরে একটা লাইক দে, তাহলে আমি কবি না। কবি হচ্ছেন এমন কবি যার লেখা মানুষ পড়ে তার লেখার মধ্যে ডুবে যাবেন, এটাই বুঝেছেন। বিসাইডস, এছাড়াও কোল্ড্রিজ থিংস, কোল্ড্রিজ মনে করেন, এ পোয়েট মাস্ট হ্যাভ গুড সেন্স, ফ্যান্সি এন্ড ইমাজিনেশন। তুমি যদি একজন সত্যিকারের কবি হও, তোমার অবশ্যই গুড সেন্স থাকতে হবে। তোমার সেন্স যদি না থাকে, কমন সেন্স না, গুড সেন্স থাকতে হবে। ফ্যান্সি এন্ড ইমাজিনেশন মানে হচ্ছে তোমার চিন্তা শক্তি, কল্পনা শক্তি প্রচুর থাকতে হবে। এবার আসো, হোয়াট ইজ গুড সেন্স? গুড সেন্স এ হচ্ছে দ্য বডি অফ পোয়েটিক জিনিয়াস। তুমি যদি একজন দক্ষ কবি হও, তোমার মেইন তোমার বডিটাই হবে, তোমার ব্রেইনের বডিটা হবে গুড সেন্স। ফেন্সিটা কি? ফেন্সি ইজ ড্রিফারি অ্যান্ড মোশন, ফেন্সিটা হচ্ছে তোমার গতি। তোমার যদি ইমাজিনেশন পাওয়ার ভালো থাকে, তার ফেন্সি ওয়ান কাইন্ড অফ ইমাজিনেশন, তাহলে তুমি ভালো লিখতে পারবে। আর ফাইনালি ইমাজিনেশন হলো দ্য সোল অফ পোয়েটিক জিনিয়াস, একটা কবির আত্মা। আমার আমার একটা আত্মা আছে না, এই আত্মাটা কি, আমার হার্ট বা সোল যেটাকে বলো, হার্ট না হোক, আমার যে সোল যেটাকে বলি আমরা, আত্মা যেটাকে বলি মানুষের, আর একজন কবির আত্মা হচ্ছে তার ইমাজিনেশন। হ্যাঁ, তো এবং এটা বলছে হুইচ ইজ অ্যাবসেন্ট উইদিন ওয়ার্ডসওয়ার্থ ইন দ্য ওপিনিয়ন অফ কোল্ড্রিজ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে দোস্ত কোল্ড্রিজ তার, সরি, ওয়ার্ডসওয়ার্থ তার দোস্ত কোল্ড্রিজ সম্পর্কে বলছে তার দোস্তের নাকি এইটাই নাই, ইমাজিনেশন পাওয়ার নাই। তোমরা জানো কোল্ড্রিজ কিন্তু হচ্ছে যে, এই যে দেখতেছো কোক, দেখতেছো কিনা আমি জানি না, এই যে কোক, এটা হচ্ছে যে এক ধরনের অ্যালকোহল। কোল্ড্রিজ কিন্তু অ্যালকোহল খাইতো, আর লেকের পাশে পড়ে থাকতো, আর সারাক্ষণ মানে উনি কিন্তু ইমাজিনেশনের উপরে থাকতো। ওই যে কয় না কি জানি, পাহাড়ের উপর দিয়ে যায় নৌকা। তোমরা জানো উনি দ্য রাইম অফ দ্য ম্যানশিয়ান মেরিনারের মধ্যে এরকম অনেক সুপার ন্যাচারাল এলিমেন্টস লিখছেন, যেগুলো হচ্ছে ভৌতিক। কিভাবে লিখছেন এগুলো? এগুলো তো বাস্তবে না, এগুলো ইমাজিনেশন পাওয়ার থেকে লিখছেন। বুঝতে পারছো? তো এই ইমাজিনেশন পাওয়ারটা
ওয়ার্ডসওয়ার্থের মধ্যে ছিল না। ওয়ার্ডসওয়ার্থ যা দেখতো তাহাই লিখতো, এই যে দেখতেছে মজু মজু মজুই লিখছে, কিন্তু কোল্ড্রিজের মজুর মধ্যে অনেক কিছু সে খুঁজে পাইতো। বুঝতে পারছো? তো এবার আসো পরের আমরা সর্বশেষ কনক্লুডিং প্যারাতে চলে যাই। ফ্রম দ্য লাইট অফ দ্য অ্যাবাভ ডিসকাশন, উপরের দৃষ্টিকোণ থেকে, উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি ইট হ্যাজ বিন ভেরি অ্যাকিউটলি আন্ডারস্ট্যান্ডেবল, এটা একেবারে খুব ইজিলি বোধগম্য যে কোলরিজেস পোয়েটিক থিওরি ইজ ল্যান্ডমার্ক, কোলরিজের এই কাব্যিক সূত্র, হ্যাঁ, তথ্যাবলী, এটা হচ্ছে ল্যান্ডমার্ক ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেরি ক্রিটিসিজম। হ্যাঁ, এই আর হি ইজ স্টিল কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিটিক্স, এখনো তাকে ভাবা হয় সমস্ত ক্রিটিক্সদের মধ্যে একজন গ্রেটেস্ট ক্রিটিক, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিটিক্স, এন্ড হিজ ফেম, তার সুখ্যাতি ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ ক্রিটিসিজম উইল কন্টিনিউ, তার এই সুখ্যাতি সারা জীবন চলমান থাকবে। এই হচ্ছে কথা। আগামীকাল তোমাদেরকে 10টা বাজে, না 10টা, 10:30টায় আমি এই আজকের প্রশ্নটা হুবহু মুখস্থ নিব। কালকে মুখস্থ নিব, তবে 10:30টার আগে তোমরা আমাকে 8টার দিকে এটা সবাই লিখে আমাকে পাঠাবা। নীলকালির ব্যবহার, প্যারার ব্যবহার, টাইপফেসের মার্জিনের ব্যবহার, সবকিছু ফলো করে লিখে পাঠাবা। আর আমি 10টা বাজে এটা আগামীকাল, 10:30টা বাজে আগামীকাল এটা তোমাদের কাছ থেকে পড়া নিব। আর কারো কোনো কথা আছে? না স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আমি এটা আর হয়তো রেকর্ডটা আজকে দিতে পারবো না, কারণ আমি একটু ব্যস্ত। স্যার কালকে কি পড়াবেন? হ্যাঁ, কালকে সমস্যা কি? কালকে পড়াবো না, পড়া নিব। আচ্ছা।